ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক। দুদেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, ট্রানজিট সুবিধা সহ বিভিন্ন বিষয়ে 12টি চুক্তি সই। ভিয়েতনামের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ওবামার। দুদেশের সম্পর্ক উন্নয়নের আশাবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের। সরকারকে অবহিত করে ড্রোন হামলা চালানোর দাবি ওয়াশিংটনের। Goes to I, Daniel Blake. পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের 69তম আসরের। ব্রিটিশ পরিচালক কেন লোচ এর আই, ড্যানিয়েল ব্লেক পেল শ্রেষ্ঠ ছবির পুরস্কার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। দর্শক, আন্তর্জাতিক সময়ে যাওয়ার আগে দেশের একটি খবর। উপমহাদেশের নারী বিষয়ক প্রথম সাপ্তাহিক পত্রিকা বেগমের সম্পাদক নূরজাহান বেগমের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সেলিয়া সুলতানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, কিছুক্ষণ আগেই কিন্তু নারী জাগরণ এবং বিশেষ করে নারী সাংবাদিকতার যে অগ্রপথিক নূরজাহান বেগম, তার মরদেহটি সর্বসাধারণের সম্মান জানানোর জন্য শহীদ মিনারে রাখা হয়েছে এবং সেটি সবার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে শুরু হয়েছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যারা আছেন তারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন এবং যদিও 4টা থেকে সময় ছিল, তারা এর বেশ ঘণ্টাখানেক আগে থেকে আমরা দেখতে পেয়েছি শহীদ মিনারে বেশ ভিড় করেছিল। এবং একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, 1925 সালে যে বেগম পত্রিকার সম্পাদক এবং নারী আন্দোলনের যে অগ্রপথিকদের একজন তিনি নূরজাহান বেগম 1925 সালে জন্মগ্রহণ করেন এবং স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি। তার যে ক্ষেত্রটি, তার কাজের জায়গা, তার পারিবারিক সামাজিক অবস্থান সবকিছুর দিক থেকে, এবং প্রায় 90 বছর বয়সে তিনি মারা যান এবং আপনি বলতে পারেন প্রায় 1 শতকের সাক্ষী তিনি ছিলেন এবং পুরো ইতিহাসের সাক্ষী। এবং আরো একটি বিষয় যদি আপনি বলে থাকেন, নারী জাগরণের যে প্রতিটি সময় পাকিস্তান শাসন আমলে এবং তার আগে ব্রিটিশ শাসন আমলে এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে যে নারীদের বিভিন্ন বাধা উপেক্ষা করে এগিয়ে আসতে হয়েছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু তিনি নারী জাগরণের অন্যতম একটি ভূমিকা রেখেছেন এবং তিনি এই নারী আন্দোলনের কাজও করে গেছেন। এবং অন্যতম একটি বিষয় হচ্ছে বেগম পত্রিকা, যেটি একটি পারিবারিক পরিমণ্ডলে থেকে শুরু হয়েছিল, সেটিকে তিনি আজকে কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। নারী আন্দোলনের বিষয়টি নিয়ে যে শুধুমাত্র নারীদেরই বিষয় তা কিন্তু না, বেগম পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু নারীদের এবং নারী আন্দোলনে যারা এগিয়ে আসবেন বা আরো যারা কাজ করছেন তাদেরকেও তিনি বিভিন্নভাবে সংঘবদ্ধ করেছেন এবং কাজ করতে উৎসাহিত করেছেন। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 1947 সালে তিনি যখন এই বেগম পত্রিকাটি শুরু হয় এবং তখন সুফিয়া কামাল এটির সম্পাদনার দায়িত্বে ছিলেন বেগম সুফিয়া কামাল, তিনিও কিন্তু নারী জাগরণের একজন অগ্রপথিক। এবং পরবর্তীতে 1950 সালে তিনি যখন বাংলাদেশে আসেন এবং তিনি বাংলাদেশে এই নারী জাগরণের যে পত্রিকাটি, সে পত্রিকাটি নিয়ে কাজ শুরু করেন। এবং বেগম পত্রিকার বিষয়ে যদি আমরা বলি, সেই সময় বেগম পত্রিকার জন্য লেখা সংগ্রহ করার জন্য বিভিন্ন পথে পথে এবং মানুষের ঘরে ঘরে গিয়ে নারীদেরকে উদ্বুদ্ধ করতেন তিনি এই বিষয়ে লেখার জন্য এবং তাদের মনের যে অভিব্যক্তি, সে অভিব্যক্তি তাদের বলার জন্য। এবং আজ কিন্তু আমরা দেখছি নারীরা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের স্বমহিমায় উজ্জ্বল এবং তাদের জায়গা দখল করে দিয়েছে। বিভিন্ন সময় আমরা যখন নূরজাহান বেগম তার সাথে কথা বলেছি, তার অভিব্যক্তি জানতে চাইতাম, তিনি কিন্তু এই নারী জাগরণ এবং নারীদের এগিয়ে আসার বিষয়টি শিক্ষার জায়গা থেকে শুরু করে কর্মস্থল এবং এমনকি বিভিন্ন যে রণক্ষেত্রে বিভিন্ন ধরনের যে অগ্রণী ভূমিকা নারীরা রাখছেন, সেটির বিষয়ে কিন্তু তিনি সবসময় আনন্দিত হতেন। এবং একই সঙ্গে কিন্তু আরেকটি বিষয় তিনি বলতেন, সমাজের কুসংস্কার এবং ধর্মান্ধতা যদি দূর করা না যায়,
তাহলে আসলে নারীদের এই জাগরণ আরো এগিয়ে যেতে পারবে না, নারীরা আরো এগিয়ে যেতে, এটি অন্যতম একটি বাধা বলে তিনি মনে করতেন এই ধর্মান্ধতা। এবং আরেকটি বিষয় হচ্ছে সমাজের যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা। এছাড়াও তিনি কিন্তু নারী নির্যাতন এবং নারীদের উপর যে ধরনের হামলা, এছাড়া নারীদের সাথে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কথা বলতেন। এবং বহু বিবাহ থেকে শুরু করে নারী নির্যাতন বন্ধ না করা গেলে নারীদেরকে তাদের জায়গাটিতে উন্নয়নের জায়গাটিতে এগিয়ে আসার জন্য নারীরা কাজ করতে পারবে না। তো সে বিষয়টি যেন আরো বেশি সুপথ এবং আরো ভালোভাবে করা সম্ভব হয়, সে বিষয়ে কিন্তু তিনি আমাদেরকে বলতেন যে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে নারীদের যে জায়গাটি করে দেওয়ার জন্য, বিশেষ করে দেশের উন্নয়নে নারীরা যেন পুরোপুরি কাজ করতে পারেন সে বিষয়ে তিনি বলতেন যে নারীরা যেন পুরোপুরি তাদের যে শক্তি, তাদের যে ইচ্ছা সেটির বহিঃপ্রকাশ করতে পারে সে বিষয়ে কিন্তু তিনি বলতেন যে নারীদের এই জায়গাগুলো তৈরি করে দিতে হবে রাষ্ট্রকে। এবং একই সঙ্গে তিনি কিন্তু আরো একটি বিষয় নিয়ে সবসময় বলতেন, বেগম পত্রিকা কিন্তু শুধু খুব সহজে যে এই পর্যায়ে এসেছে তা কিন্তু নয়, বরং বেগম পত্রিকা কিন্তু কালে কালে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এই বাধার সম্মুখীন থেকেই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি বেগম পত্রিকা নূরজাহান বেগমের সম্পাদনা এসেছে আজ বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। আজ এটি যে পত্রিকা ধরা হয় সেসব পত্রিকার মধ্যে অন্যতম একটি জায়গা দখল করে নিয়েছে যে পারিবারিক যে পত্রিকাটি আজকে কিন্তু আমাদের কাছে অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে নারী জাগরণের ক্ষেত্রে। এই বিষয়টি আপনাদেরকে বলে রাখি, একই সঙ্গে বিকেল 5টা পর্যন্ত নূরজাহান বেগমের মরদেহ রাখা হবে শহীদ মিনারে এবং এরই মধ্যে শুরু হয়েছে 5টা পর্যন্ত এখানে যে শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। ফিরছি আন্তর্জাতিক সময়ে। ইরানের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, ট্রানজিট সুবিধা সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে 12টি চুক্তি সই করেছে ভারত। ইরানের দক্ষিণাঞ্চলীয় চাবাহার বন্দরের অবকাঠামো উন্নয়নে 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগেরও প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই চুক্তিকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও কৌশলগত উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 15 বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে রোববার ইরানে পৌঁছান নরেন্দ্র মোদী। এর মাধ্যমে রক্ষণশীল দেশ ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক যেন নতুন যুগে প্রবেশ করল। সোমবার ইরানি প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে সকালে নরেন্দ্র মোদীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সাদাবাদ কালচারাল সেন্টারে প্রেসিডেন্ট রোহানির সঙ্গে দিনের প্রথম বৈঠক করেন মোদী। এতে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা করেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। পরে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর রুদ্ধদ্বার বৈঠক হয়। দুপুরে দুই দেশের শীর্ষ নেতার উপস্থিতিতে বহু প্রতীক্ষিত চাবাহার বন্দর চুক্তি সহ 12টি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তিগুলোর মধ্যে শিক্ষা, সংস্কৃতিতে সহযোগিতার পাশাপাশি জ্বালানি, নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। চাবাহার চুক্তি অনুযায়ী ওমান উপসাগরে ইরানের দক্ষিণ উপকূলীয় এই বন্দরটির উন্নয়নে 20 কোটি ডলার বিনিয়োগ করবে ভারত। বিনিময়ে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই বন্দরে ট্রানজিট সুবিধা পাবে তারা। এই চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মোদী। ইরানের সঙ্গে ভারতের বন্ধুত্ব নতুন নয়, ঐতিহাসিকভাবেই ইরানের সৌন্দর্য ও সমৃদ্ধি বিশ্ববাসীকে আকৃষ্ট করেছে। ভালো প্রতিবেশী হিসেবে উন্নতির পাশাপাশি আনন্দ ও দুঃখ ভাগাভাগি করে নিতে চাই আমরা। সোমবার বিকেলে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট রুহানির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এই সময় চাবাহার বন্দর উন্নয়নে ত্রিপক্ষীয় চুক্তি সই করবেন তারা। একই দিন সন্ধ্যায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সঙ্গে মোদীর বৈঠকের কথা রয়েছে। এবছরের জানুয়ারিতে ইরানের উপর থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের চেষ্টা করছে নয়াদিল্লি। তেহরান সফরে এসে রোববার শিখ মন্দির, ভাইগঙ্গা সভা, গুরুদুয়ারা সফরে যান মোদী। সেখানে প্রার্থনার পাশাপাশি ধর্মগুরুদের আশীর্বাদ গ্রহণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভিয়েতনামের ওপর থেকে কয়েক দশকের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। 3 দিনের ভিয়েতনাম সফরের দ্বিতীয় দিনে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রেন দাই কোয়াং এর সঙ্গে বৈঠকের পর রোববার এই ঘোষণা দেন ওবামা। সমাজতান্ত্রিক এ দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরিতা থাকলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য ধরে রাখতে হ্যানয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ওয়াশিংটন।
এর আগে রোববার রাতে হ্যানয় বিমানবন্দরে পৌঁছালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওবামাকে স্বাগত জানান। 1955 থেকে 1975 সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধের পর দেশটিতে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের তৃতীয় সফর। অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন ওবামা। Vietnam's new peacekeeping training center. It's in accordance with international law. The United States is সামরিক ক্ষেত্রে ভিয়েতনামের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ভিয়েতনামের ওপর থেকে মার্কিন অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করছি আমি। এই পরিবর্তনের মাধ্যমে ভিয়েতনামের প্রতিরক্ষা খাত আরো শক্তিশালী হবে। ভিয়েতনাম ও এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা করছি। and removes a lingering মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সমস্যা সমাধানে কাজ করতে পর্যাপ্ত সুযোগ দরকার বলে মন্তব্য করেছেন অং সান সুচি। নাইপিদোতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার সুচিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানালে তিনি এই মন্তব্য করেন। রোহিঙ্গা শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়ে সুচি বলেন, এ ধরনের আবেগপ্রবণ শব্দ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে বাধার সৃষ্টি করে। জন কেরি রোহিঙ্গা বিষয়টিকে বেশ স্পর্শকাতর ও বিভেদ সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করে বলেন, সার্বিক পরিস্থিতির পরিবর্তনে সূচিকে অবিলম্বে সমস্যা সমাধানের দিকে জোর দিতে হবে। এছাড়া রাখাইন সম্প্রদায় সহ গোটা মিয়ানমারবাসীর উন্নয়নে মানবাধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি। 2012 সালে মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে রোহিঙ্গা মুসলিমদের দাঙ্গার ঘটনায় প্রায় 1,25,000 রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়। গত বছর দেশটির পার্লামেন্ট নির্বাচনে সূচির গণতন্ত্রপন্থী দল জয়লাভ করলেও রোহিঙ্গা ইস্যুতে তিনি বরাবরই নীরব ছিলেন। পাকিস্তানের মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসলামাবাদ। তবে ওয়াশিংটন বলছে, পাকিস্তান ও আফগানিস্তানকে অবহিত করেই এই হামলা চালানো হয়েছে। তালেবান নেতার মৃত্যুতে এখন জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরুর একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ড্রোন হামলায় ধ্বংস হয়ে যাওয়া এই গাড়িটিতেই আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শনিবারের মার্কিন অভিযানে জঙ্গি নেতা মানসুর নিহতের বিষয়টি যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হলেও এ নিয়ে তদন্ত চলছে বলে জানায় পাকিস্তান। সেই সঙ্গে এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে রোববার একটি বিবৃতি দেয় পাক পররাষ্ট্র দপ্তর। পাকিস্তানের এ বক্তব্যে প্রতিক্রিয়া না দেখালেও আফগান ও পাক সরকার ড্রোন হামলার বিষয়ে অবহিত ছিল বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মোল্লা মানসুরের বিষয়ে বেশ কিছুদিন ধরে আমরা পাকিস্তান ও আফগান সরকারের সঙ্গে যোগাযোগ করছিলাম। বিমান হামলার আগেই এই বিষয়ে তাদেরকে অবহিত করা হয়েছিল। সবাইকে এটা বোঝা উচিত যে মোল্লা মানসুর আফগানিস্তানের বেসামরিক নাগরিক, বেসামরিক লোকজন ও বহুজাতিক নিরাপত্তা বাহিনীর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে আফগান তালেবান নেতার মৃত্যুকে জঙ্গি বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। এ অবস্থায় আফগান সরকারের জন্য তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর বড় সুযোগ তৈরি হয়েছে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তালেবান কয়েকটি দলে বিভক্ত হয়ে গেছে, তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ চলছে। এ অবস্থায় পরবর্তী নেতা নির্বাচনে তাদের মধ্যে আরো বিভেদ দেখা দিতে পারে। আবার যেই নেতা হবেন তিনি পরবর্তী লক্ষ্যে পরিণত হওয়ার ভয়ে আছেন। এ অবস্থায় সরকার শান্তি আলোচনার চেষ্টা জোরদার করলে তা সফল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গত বছর আফগান তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর পর মোল্লা মানসুরকে তালেবানের শীর্ষ নেতা করা হয়। তার এই মৃত্যুতে আফগান তালেবান নেতৃত্ব সংকটে পড়বে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। তবে এ বিষয়ে তালেবানের কোনো বক্তব্য পাওয়া না গেলেও রয়টার্স জানায় দলটির পরবর্তী নেতা হিসেবে মানসুরের স্থলাভিষিক্ত হতে পারেন বর্তমান ডেপুটি কমান্ডার সিরাজউদ্দিন হাক্কানি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের মণিপুর রাজ্যে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে 6 সেনা সদস্য নিহত হয়েছে। অন্যদিকে কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসীদের গুলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2 সদস্য নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সোমবার শ্রীনগরের ব্যস্ততম জালিবাদ এলাকায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই পুলিশের এক সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবল নিহত হন। হামলার পর পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসীরা। অন্যদিকে রোববার মণিপুরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ফেরার পথে চান্দেল জেলায় সেনাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় দুপক্ষের বন্দুকযুদ্ধে এক সেনা কর্মকর্তা সহ 6 সদস্য নিহত হয়। হামলার পর সেনাদের কাছ থেকে 4টি AK-47 রাইফেল সহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনার পর সন্ত্রাস বিরোধী অভিযানে ওই এলাকায় আরও সেনা পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ইরাকের ফাল্লুজা শহর পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরু, সরকারের সঙ্গে আইএসের যোগসাজশের অভিযোগ বিক্ষোভকারীদের। আইএসের কাছ থেকে ইরাকের ফাল্লুজা শহর পুনরুদ্ধারে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর শহরটির দিকে অগ্রসর হয়েছে ইরাকি বাহিনী। এছাড়াও আইএসের কাছ থেকে এরই মধ্যে পশ্চিমাঞ্চলীয় রুতবা শহর পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে যুদ্ধবিরতি মেনে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক সহ এর আশপাশের এলাকায় আসাদ বাহিনীর আগ্রাসন বন্ধে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে বিদ্রোহীরা। ইরাক জুড়ে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি আর দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন ধরে রাজধানী বাগদাদের গ্রিন জোনে শিয়া সমর্থকদের বিক্ষোভ আর সবশেষ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ভাষণে আইএসের কাছ থেকে দেশটির ফাল্লুজা শহর পুনরুদ্ধারে 24 ঘন্টার মধ্যে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী আবাদির এই ঘোষণার পরপরই ফাল্লুজা থেকে সকল বেসামরিক নাগরিকদের সরে যেতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরই মধ্যে 2014 থেকে আইএসের নিয়ন্ত্রণাধীন শহরটি পুনরুদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনী অভিযান শুরু করেছে বলেও জানান আবাদি। একই সঙ্গে জাতির চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে আইএসের হাত থেকে ফালুজার বেসামরিক নাগরিকদের মুক্ত করা, আর এ লক্ষ্যে সকল সেনা সদস্য ও সাহসী যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সবার আগে সেখানকার বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে লড়াই করে। এর আগে আইএসের কাছ থেকে দেশটির পশ্চিমাঞ্চলীয় রুতবা শহর এরই মধ্যে পুনরুদ্ধার করা হয়েছে বলে রোববার দাবি করে দেশটির সেনাবাহিনী। গত এক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে সিরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে জঙ্গিদের অন্যতম রুট হিসেবে পরিচিত এই শহরটি পুরোপুরি দখলমুক্ত করা হয় বলে জানায় তারা। শহরটি পুনরুদ্ধারে এখানকার স্থানীয়রা আমাদেরকে বিভিন্ন ধরনের গোপন তথ্য দিয়ে সহায়তা করছেন। জঙ্গিরা কোথায় বোমা পুঁতে রেখেছে, কোন রাস্তাগুলো তারা ব্যবহার করে আর কোন রাস্তাগুলো নিরাপদ, এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তারা আমাদেরকে দিয়েছে বলেই শহরটি দখলমুক্ত করতে আমরা সক্ষম হয়েছি। এই যখন অবস্থা, তখন মধ্যপ্রাচ্যের আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় বিদ্রোহীদের ওপর আসাদ বাহিনীর আগ্রাসন বন্ধে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে দেশটির সরকার বিরোধী বিদ্রোহী পক্ষ। একই সঙ্গে এই সময়সীমার মধ্যে আগ্রাসন বন্ধ না হলে আসাদ বাহিনীর হামলার পাল্টা জবাব দেয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে তারা। এদিকে রোববারও সিরিয়ার হোমস প্রদেশের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রাখে দেশটির সরকারি বাহিনী। এদিন রাস্তান ও আল হৌলা শহরের বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে একযোগে বিমান হামলা চালায় বেশ কয়েকটি যুদ্ধ বিমান। এতে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও বেশ কয়েকজন নারী ও শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পর্যবেক্ষণ সংস্থা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এদিকে সিরিয়ার লাতাকিয়ায় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে সিরিজ বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। থাইল্যান্ডে একটি স্কুলের ছাত্রী হোস্টেলে আগুন লেগে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় চিয়াং রাই শহরের পিথাকিয়ার্থ উইথাইয়া স্কুলের ছাত্রী হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতদের সবার বয়স 5 থেকে 17 বছরের মধ্যে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় এরা সবাই ঘুমিয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও এই ঘটনায় আরও অন্তত 2 শিশু নিখোঁজ এবং 5 জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। এছাড়াও দরিদ্র শিশুদের জন্য পরিচালিত স্কুলটির 2 তলা বিশিষ্ট ওই হোস্টেলে 38 জন ছাত্রী ছিল বলেও জানায় তারা। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে লাভা ও ছাই ভস্ম উদ্গীরণের ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, সুমাত্রা দ্বীপের মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। আগ্নেয়গিরিটির নিকটবর্তী গাম্বের গ্রামে তল্লাশি এবং উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে কয়েক হাজার অধিবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2460 মিটার উচ্চতা সম্পন্ন সিনাবুং আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম। 2014 সালে এর অগ্নুৎপাতে 12 জন নিহত হয়েছিল। ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী বিমানের ব্ল্যাক বক্সের খোঁজে সাবমেরিন পাঠিয়েছে মিশর।
রোববার প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি একথা জানিয়েছেন। ইজিপ্ট এয়ারের বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম এ সম্পর্কে কোনো মন্তব্য করলেন প্রেসিডেন্ট আল সিসি। তিনি বলেন, বিমানের ব্ল্যাক বক্স দুটি খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, ব্ল্যাক বক্সের খোঁজে যে সাবমেরিন পাঠানো হয়েছে তা সমুদ্রের 3000 মিটার গভীরে যেতে সক্ষম। তবে ঠিক কী কারণে ফ্লাইট MS-804 বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। গত বুধবার 56 যাত্রীসহ 66 আরোহী নিয়ে প্যারিস থেকে মিশরের কায়রো যাওয়ার পথে নিখোঁজ হয় ইজিপ্ট এয়ারের বিমানটি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূল থেকে অন্তত 850 অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্টগার্ড। রোববার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলে কয়েক দফা অভিযান চালিয়ে 7টি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকার নাগরিক। এদের অন্তত 80 জনই নারী। সম্প্রতি তুরস্ক EU চুক্তি কার্যকরের পর থেকে লিবিয়া উপকূল হয়ে ইউরোপে অভিবাসী প্রবেশের সংখ্যা বেড়ে গেছে। চলতি বছর 30,000-এর বেশি অভিবাসী লিবিয়া উপকূল হয়ে ইতালি পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, দ্বিতীয়বারের মতো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন জয়ললিতা। মন্ত্রিসভার 28 সদস্যের শপথ গ্রহণ। RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। নিজেদের তৈরি পুনরায় ব্যবহারযোগ্য রকেট RLV এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটির পরীক্ষা চালায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। দেশটির মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, RLV তৈরিতে 1 দশকের বেশি সময় লেগেছে। উড়োজাহাজের আকারে তৈরি 6.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রকেটটির ওজন 1.75 টন। এটি তৈরিতে খরচ হয়েছে $1.48 কোটি। এদিকে এই রকেটের সফল পরীক্ষা চালানোর পর এক টুইটার বার্তায় দেশটির মহাকাশ গবেষণা সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক বছর ধরে এ ধরনের পুনরায় ব্যবহারযোগ্য রকেট RLV ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র, জাপান ও রাশিয়া। ভারতের তামিলনাড়ুতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন জয়ললিতা জয়রাম। দুপুরে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য গভর্নর কে রোসাইয়া মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার আরো 28 সদস্যকে এ শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে 2 দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রী পরপর দুবার রাজ্যের শাসনভারের দায়িত্ব পেলেন। নবগঠিত মন্ত্রিসভায় 13 জনই নতুন মুখ বলে জানায় NDTV। এবারের বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 134টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ক্ষমতাসীন AIADMK। এদিকে পশ্চিমবঙ্গে আগামী শুক্রবার দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে 4 দশকের মধ্যে এই প্রথম কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ট্রাম্পের নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক বলে আবারও মন্তব্য করলেন ডেমোক্র্যাটিক মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। সম্প্রতি যুক্তরাজ্য ও ন্যাটোর বিষয়ে ট্রাম্প নেতিবাচক মন্তব্য করে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলেও জানান তিনি। অবৈধ অভিবাসীদের বিষয়ে বর্তমান মার্কিন নীতির সমালোচনা করে বার্নি স্যান্ডার্স নাগরিকত্ব সুবিধা শিথিল করার আহ্বান জানিয়েছেন। এদিকে NBCর নতুন জরিপ অনুযায়ী ট্রাম্পের সঙ্গে 2 সংখ্যার ব্যবধান কমে মাত্র 3% জনসমর্থনে এগিয়ে আছেন হিলারি। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো সংলগ্ন মেক্সিকোর এই সীমান্ত দিয়েই মধ্য ও দক্ষিণ আমেরিকা সহ পানামা কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। শনিবার ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী প্রচারণায় গিয়ে মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন বার্নি স্যান্ডার্স। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবামার অভিবাসন নীতির সমালোচনা করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সুবিধা আরও শিথিল করা উচিত বলে মন্তব্য করেন ভারমন্টের সিনেটর। আমাদের দেশে বর্তমানে বৈধ কাগজপত্র ছাড়া 1,10,00,000 অভিবাসী রয়েছে। আমি মনে করি তাদের সবারই নাগরিকত্ব লাভের অধিকার আছে। অভিবাসনের মাধ্যমে অনেকেই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সুযোগ পান। আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে
হলে এ বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করব। পরে ক্যালিফোর্নিয়ার ভিস্তায় সমাবেশে ডেমোক্রেট প্রতিনিধিদের তার পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানান। মনোনয়ন পেলে বিপুল ভোটে ট্রাম্পকে পরাজিত করবেন বলেও আশা প্রকাশ করেন স্যান্ডার্স। 7 জুন অনুষ্ঠিতব্য ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ডেমোক্রেটদের 475 ডেলিগেট রয়েছে। রোববার এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের মনোনয়ন প্রায় চূড়ান্ত বলে মন্তব্য করেন হিলারি। এ সময় ট্রাম্পকে বিপজ্জনক উল্লেখ করে তাকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মোটেও হালকাভাবে নেওয়া উচিত হবে না বলে জানান সাবেক ফার্স্ট লেডি। আমাদের দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য ও ন্যাটোকে আক্রমণ করে কথা বলেছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার স্বৈরশাসককেও তার পছন্দ। কয়েকটি দেশকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দেবেন বলেও জানিয়েছেন তিনি। নিজে কর ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রকে শীর্ষে নেওয়ার গল্প শোনাচ্ছেন এ ব্যবসায়ী। তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে বিপর্যয় নেমে আসবে। রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এনবিসির জরিপ অনুযায়ী 46% জনসমর্থন নিয়ে এখনো ট্রাম্পের চেয়ে 3% ব্যবধানে এগিয়ে হিলারি। তবে কিছুদিন আগে 2 সংখ্যার ব্যবধান কমে মাত্র 3% হওয়া হিলারির জন্য নেতিবাচক বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকেরা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। অস্ট্রিয়ায় একটি কনসার্ট চলার সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 11 জন আহত হয়েছেন। অস্ট্রিয়া পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, দেশটির নেনজিং এলাকায় ঘটনাটি ঘটে। কনসার্ট চলার সময় এক ব্যক্তি প্রবেশ করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই 2 ব্যক্তির মৃত্যু হয়। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পর্দা নামলো কান চলচ্চিত্র উৎসব 2016 এর 69তম আসরের। এবছর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাম ডিঅর জিতে নিয়েছে ব্রিটিশ পরিচালক কেন লোচের আই ড্যানিয়েল ব্লেক ছবিটি। 79 বছর বয়সী কেন লোচ দ্বিতীয়বারের মতো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন। এছাড়াও এবারের উৎসবে জুরি পুরস্কার জিতে নিয়েছে আরেক ব্রিটিশ পরিচালক আন্দ্রে আর্নল্ডের আমেরিকান হানি ছবিটি। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন ইরানি অভিনেতা শাহাব হোসেইনি এবং সেরা অভিনেত্রী হয়েছেন জ্যাকুলিন জোসে। The Palme d'Or goes to I, Daniel Blake. 69তম কান আসরের সবচেয়ে মর্যাদার পুরস্কার পাম ডিঅর কে পাবেন তা নিয়ে আসরের শুরু থেকেই ছিল অনেক হিসেব নিকেশ। প্রতিযোগিতার দৌড়ে ছিল মোট 21টি ছবি। অপেক্ষার পালা শেষ করে ঘোষণা করা হয় পাম ডিঅর জয়ীর নাম। ব্রিটিশ পরিচালক কেন লোচ আই ড্যানিয়েল ব্লেক ছবির জন্য এই পুরস্কার পান। ব্রিটিশ সমাজ ব্যবস্থায় মধ্যবয়সী এক বিধবা নারীর জীবন সংগ্রাম নিয়ে নির্মিত এই ছবিটিকে ব্রিটেনের কঠোর সমাজ ব্যবস্থার প্রতিরূপ বলে অভিহিত করেন এর পরিচালক কেন লোচ। 79 বছর বয়সী কেন লোচ দ্বিতীয়বারের মতো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন। 2006 সালে দ্য উইন্ড দ্যাট শেক দ্য বার্লি ছবির জন্য প্রথমবার পাম ডিঅর জিতেছিলেন তিনি। 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি 19টি সোনালী পাতার পাম ডিঅর বা স্বর্ণপাম হাতে নিয়ে লোচ তার অনুভূতি জানান। আমরা আশার বার্তা দিতে চাই। আমরা অবশ্যই বলবো অন্যরকম একটি পৃথিবী তৈরি করা সম্ভব এবং তা প্রয়োজনীয়। ইরানি ছবি ফরুশান দে দ্য সেলসম্যান এর জন্য আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরানের শাহাব হোসেইনি। আর শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার গেছে জ্যাকলিন জোসেফ ঝুলিতে। মা রোজা ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। এছাড়াও এবারের উৎসবে জুরি পুরস্কার জিতে নিয়েছে আরেক ব্রিটিশ পরিচালক আন্দ্রে আর্নল্ড এর আমেরিকান হানি ছবিটি। পুরস্কারের আসর শেষে বিচারক প্যানেল এক সংবাদ সম্মেলনে বলেন, শ্রেষ্ঠ পুরস্কারগুলো কারা পাচ্ছে তা নির্বাচন করা সত্যিই কঠিন কাজ। এছাড়াও পুরস্কারপ্রাপ্ত তারকারা আসরের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বিশ্ব সঙ্গীতের অন্যতম সেরা পুরস্কার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে এবারের শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কারটি অর্জন করেছেন ব্রিটিশ শিল্পী অ্যাডেল। রোববার যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে হয় মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজন। এবারের আসরে আইকনিক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে কানাডিয়ান শিল্পী সেলিন ডিওনকে। এছাড়া গত 1 বছরে যারা অসাধারণ সব গান উপহার দিয়ে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন তাদের প্রত্যেককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। পপ সম্রাজ্ঞী ম্যাডোনার অনবদ্য কণ্ঠের জাদুতে রোববার পর্দা ওঠে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের। সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী প্রিন্স রজার্স নেলসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নাথিং কম্পেয়ার্স টু ইউ ও পার্পল রেইন নামে জনপ্রিয় দুটি গান উপস্থিত তারকাদের সামনে গেয়ে শোনান ম্যাডোনা ও স্টিভ ওয়ান্ডার।
এরপর কেশা, ব্রিটনি স্পিয়ার্স, রিহানা, জাস্টিন বিবারের মতো বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রির সফল সব তারকা মঞ্চে তাদের অসাধারণ পারফরমেন্সের ঝড় তোলেন। এর মাঝে বিরতি দিয়ে চলে কান্ট্রি মিউজিক, রিদম অ্যান্ড ব্লুজ, বেস্ট অ্যালবাম সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান পর্ব। এবারের আসরে শীর্ষ 100 গানের কাতারে স্থান করে নেয় সি ইউ এগেইনের গায়ক উইজ খলিফা অর্জন করেন টপ হট 100 পুরস্কারটি। Thank God and just peace and love, everybody. I love you. ডাই হ্যাপি ম্যান গানটির জন্য থমাস রেড পান শ্রেষ্ঠ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড। I mean, a songwriter sitting on a bus writing a song about people we love would win an award like this. Thank you, Billboard. উগ্র ভিডিওর কারণে বেশ সমালোচনার মুখেও সেরা পুরুষ শিল্পীর পুরস্কার হাতে নিয়েছেন জাস্টিন বিবার। But I'll say thank you to my family. I want to thank God. দ্য হিলস গানটি গেয়ে সেরা রিদম অ্যান্ড ব্লুজ শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেছেন আবেল ম্যাককোনেন বা দ্য উইকেন্ড। I want to dedicate this award to the late great Prince. পপ তারকা রিহানার ঝুলিতে গেছে বিলবোর্ড টপ চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি। My fans and also my supporters. এবছর আইকনিক অ্যাওয়ার্ডসের সম্মান অর্জন করেছেন কানাডীয় শিল্পী সেলিন ডিয়ন। স্বামী ফরাসি সঙ্গীত প্রযোজক অ্যাঙ্গেলিলের মৃত্যুর পর গানের জগৎ থেকে নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছিলেন এই কিংবদন্তি শিল্পী। পরে মিউজিক অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষের অনুরোধে দীর্ঘদিন পর মঞ্চে ঝংকার তোলেন তিনি। Here to present you with the Billboard Icon Award. এরপরই তাকে আইকনিক অ্যাওয়ার্ডটি তুলে দিতে মঞ্চে আসেন বড় ছেলে রেনে জুনিয়র। এ সময় আবেগ আপ্লুত হয়ে এই অর্জন প্রয়াত স্বামীর জন্য উৎসর্গ করেন সেলিন। Merci à tous les gens qui ont cru en moi. Je vous aime. René, this one's for you. The show must go on. প্রত্যাবর্তনের পর সেরা শিল্পীর আসনে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন ব্রিটিশ পপ তারকা অ্যাডেল। 25 অ্যালবামের মোহনীয় গানগুলো দিয়ে সমসাময়িক সব শিল্পীকে পেছনে ফেলে এবারের আসরেও তিনি অর্জন করেন বেস্ট অ্যালবামের পুরস্কারটিও। কিন্তু সঙ্গত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ফ্যানদের জন্য ভিডিও বার্তা পাঠিয়ে দেন এই অস্কার জয়ী শিল্পী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাডেলের সেন্ট মাই লাভের ভিডিওটি ইতোমধ্যে বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। দর্শক, এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক। দুদেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, ট্রানজিট সুবিধা সহ বিভিন্ন বিষয়ে 12টি চুক্তি সই। ভিয়েতনামের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ওবামার। দুদেশের সম্পর্ক উন্নয়নের আশাবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের। সরকারকে অবহিত করে ড্রোন হামলা চালানোর দাবি ওয়াশিংটনের। Goes to I, Daniel Blake. এবং পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের 69তম আসরের। ব্রিটিশ পরিচালক কেন লোচ এর আই ড্যানিয়েল ব্লেক পেল শ্রেষ্ঠ ছবির পুরস্কার। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।